আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অর্থনৈতিক ক্লাসে সুস্বাগত। ক্লাসের শুরুতে মহান করুণাময় আল্লাহ নাম স্মরণ করছি, যিনি হচ্ছে পরম দয়ালু। এবং এখন পর্যন্ত আমরা যারা সুস্থ আছি তারা আল্লাহর কাছে হাজার শুকর করি যাতে আমরা সুন্দরভাবে সুস্থ থাকতে পারি। এবং এখন পর্যন্ত যেহেতু আমরা ক্লাসগুলো করছি, সেই ক্লাসগুলো যাতে সঠিক এবং সুন্দরভাবে করতে পারি সেই কামনা আমরা করছি। ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকে 6-3-2021। আজকে আমি যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে চ্যাপ্টার 6 মূলধন। মূলধনের ফার্স্ট লেকচার নিয়ে আমরা কাজ করেছি। প্রথম একটা লেকচার হয়েছে, সেকেন্ড লেকচার আজকে। যে সমস্ত বইগুলো আমরা ব্যবহার করব সেই সমস্ত বইয়ের রেফারেন্স গুলো দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করে নিই। রণজিৎ কুমার নাথ, অর্থনীতি প্রথম পত্র, হাসান বুক হাউসের বই। আমরা রণজিৎ স্যারের বইটার কভার পেজটা দেখতে পাচ্ছি। মোহাম্মদ আখতারুল ইসলাম, স্বপন ইগনাসিউস গ্রেগরি, মোহাম্মদ হুমায়ুন কবির, অর্থনীতি প্রথম পত্র, অ্যাঞ্জেল পাবলিকেশন। আমরা সেই বইটিরও কভার পেজটা কি করছি দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে সর্ব লেকচার 15 অধ্যায় 6 মূলধন নিয়ে আমরা মূলধন চ্যাপ্টারের উপরে আজকে সেকেন্ড লেকচার। ঠিক আছে, একটু খেয়াল করো। তোমরা মাত্র 3 জন এখন পর্যন্ত উপস্থিত, অর্পণ পোদ্দার, আকাশ পোদ্দার এবং নাইম মিয়া। তোমরা কেউ এখন অ্যাটেন্ডেন্স দিবে না। আমি ক্লাসের শেষ পর্যায়ে মাঝে বা যে কোনো সময় অ্যাটেন্ডেন্স দিতে বললে দেন এর অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে রাখবে। তোমাদের অনেকেই আমি দেখছি যে প্রথম 10 মিনিট ক্লাস করে নাই, এরপরে লাস্টে আসো 5 মিনিট আগে, আবার মাঝখানে আসো। তো এই কাজগুলা করা যাবে না। ঠিক আছে? সো তোমরা যারা টোটাল ক্লাসটায় উপস্থিত থাকবা তাদেরই অ্যাটেন্ডেন্সটা আমি কাউন্ট করব। সো আমি যখন অ্যাটেন্ডেন্স দিতে বলবো ঠিক তখনই অ্যাটেন্ডেন্স দিবে। কথা বোঝা গেছে প্রত্যেকে? আর একজন একজন কি করো যে স্লাইড দেখা যায় কিনা এবং লেকচার শোনা যায় কিনা। দেখাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমাদের আজকের যে বিষয়টা রয়েছে, যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলধনের গতিশীলতা ও মূলধনের যোগান। মূলধন এক স্থান থেকে অন্য স্থানে যে যায় সেটাকে মূলধনের গতিশীলতা বোঝায়। আরেকটা হচ্ছে মূলধনের যোগান। মূলধনের যোগান বলতে সাপ্লাই অফ ক্যাপিটাল বোঝায়, আর মূলধনের গতিশীলতা বলতে মোবিলিটি অফ ক্যাপিটাল বোঝায়। মূলধন যখন এক স্থান থেকে অন্য স্থানে যায় সেটাকে কি বলা হয়? মোবিলিটি অফ ক্যাপিটাল। এটা হচ্ছে আজকের যে আমাদের টপিক, সেই আজকের আলোচ্য বিষয়। এখন চলে আসো আমরা আমাদের আলোচ্য বিষয়ে কাজ করি, যে মূলধনের যোগান বা মূলধনের গতিশীলতা কি কি এবং কাকে বলে। আচ্ছা, এর আগে একটা জিনিস আমরা কাজ করে নিই, যে শিখন ফল, যে আজকের লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো। মূলধনের গতিশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আমি চিহ্নিত করতে পারবো। আর মূলধনের যে যোগান, সেই যোগানের ধারণাটি আমরা কি করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। তোমাদেরকে আবারও বলছি, তোমরা কেউ অ্যাটেন্ডেন্স এখন দেবে না। ওয়াহিদুজ্জামান অ্যাটেন্ডেন্স দিবে না এখন। নো ওয়ান। আমি যখন বলবো ঠিক ওই সময় অ্যাটেন্ডেন্স দিবে, এর আগে বা পরে অ্যাটেন্ডেন্স দিবে না। আর অ্যাটেন্ডেন্স দিলেও সেটা কাউন্ট হবে না। যাই হোক, মূলধনের গতিশীলতা বলতে কি বুঝো? মোবিলিটি অফ ক্যাপিটাল। একটু খেয়াল করো, মূলধনের গতিশীলতা বলতে সাধারণত কি বোঝাচ্ছে? মূলধন এক স্থান থেকে
অন্য স্থান, একটু খেয়াল করো। মূলধনের গতিশীলতা বলতে সাধারণত মূলধনের স্থানান্তরকে বোঝানো হচ্ছে। মূলধনের স্থানান্তর বলতে কি বোঝায়? মূলধন এক স্থান থেকে অন্য স্থানে, এক কারবার থেকে অন্য কারবারে, এক দেশ হতে অন্য দেশে স্থানান্তর হতে পারে। তো মূলধনের এ ধরনের স্থানান্তরকে বা গমনকে মূলধনের গতিশীলতা বলে। ঠিক আছে? তো মূলধনটা কি? মূলধনের গতিশীলতা কি আমরা বুঝলাম, একটু খেয়াল করো। সাধারণত মূলধনের যে স্থায়ী মূলধন বা স্পর্শনীয় মূলধন, যেমন মেশিন, যন্ত্রপাতি, ফ্যাক্টরি, দালান কোঠা ইত্যাদির গতিশীলতার চেয়ে চলতি বা অর্থনৈতিক বা কার্যকরী মূলধনের গতিশীলতা অনেক বেশি। ঠিক আছে? এখন আমরা যেটা দেখবো যে মূলধনের গতিশীলতার প্রকারভেদ, মূলধনের গতিশীলতা কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? দেখো, মূলধনের যে গতিশীলতা, সেই গতিশীলতাকে আমাদেরকে মূলত তিন ভাগে আমরা ভাগ করব। এক হচ্ছে ভৌগোলিক গতিশীলতা, দুই হচ্ছে কারবারগত বা শিল্পগত গতিশীলতা, তিন হচ্ছে স্তরগত গতিশীলতা। ঠিক আছে? এখন ভৌগোলিক গতিশীলতাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, দুই হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। অভ্যন্তরীণ গতিশীলতা, আন্তর্জাতিক গতিশীলতা, এই হচ্ছে মূলধনের গতিশীলতার যে প্রকারভেদ সেটা। আমি আবারও বলছি, তোমরা কেউ অ্যাটেন্ডেন্স দিবে না। আমি যখনই বলবো অ্যাটেন্ডেন্স দাও, ঠিক তখনই অ্যাটেন্ডেন্স দিবে। এর আগে বা পরে অ্যাটেন্ডেন্স দিলে সেইটা অনুযায়ী সেটা কাউন্ট হবে না। এক। আর সেকেন্ড অপশন হচ্ছে, তোমাদেরকে প্রায় দেখা যাচ্ছে যে তোমরা ক্লাসের শুরুতে জয়েন করে অ্যাটেন্ডেন্স দিয়ে এরপরে নাই, অথবা লাস্ট 5 মিনিটে আবার আসো। এই কাজগুলো করবে না, এগুলো অশোভনীয়। ইকোনমিক্স ক্লাস খুব ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে? মূলধনের গতিশীলতার প্রকারভেদ একটু খেয়াল করো। মোবিলিটি অফ ক্যাপিটাল, মূলধনের গতিশীলতার প্রকারভেদে ভৌগোলিক গতিশীলতা বলতে কি বোঝায় একটু খেয়াল করি। মূলধন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে তাকে মূলধনের ভৌগোলিক গতিশীলতা বলে। মূলধনের ভৌগোলিক গতিশীলতা দুই প্রকার। কি কি? একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। অভ্যন্তরীণ গতিশীলতাটা কি? আবারও কে অ্যাটেন্ডেন্স দিচ্ছে? 4450 অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে না। আমি যখন বলবো অ্যাটেন্ডেন্স দিতে তখনই অ্যাটেন্ডেন্স দিবে। আদিয়াত বিন মালেক। জি স্যার, সরি স্যার। হ্যাঁ, যখন বলবো, কেননা তোমাদের অনেকেই দেখা যাচ্ছে তোমরা ক্লাস ঠিক মতো করছো না, যার ফলে আমি যখন ঠিক মাঝখানে হতে পারে, লাস্টেও হতে পারে, যখন বলবো ঠিক তখনই তোমরা অ্যাটেন্ডেন্সটা দিবে। আচ্ছা, অভ্যন্তরীণ গতিশীলতা কি? দেখো, একটি দেশের এক অঞ্চল, শহর বা বিভাগ থেকে অন্য অঞ্চল বা শহর বা বিভাগে অতিরিক্ত মুনাফার প্রত্যাশায় মূলধন স্থানান্তরিত হলে তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে। তার মানে কি? অভ্যন্তরীণ গতিশীলতা মানে কি? উইদিন দি কান্ট্রি, একটা দেশের অভ্যন্তরে, একটা শহরের ভেতর হতে পারে, একটা বিভাগের ভেতর হতে পারে, একটা অঞ্চলের ভেতরে হতে পারে। ঠিক আছে? যেমন ঢাকা থেকে মূলধন রংপুরে স্থানান্তর করে বিনিয়োগ করলে তাকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে। ঠিক একইভাবে আন্তর্জাতিক গতিশীলতা কি? আন্তর্জাতিক গতিশীলতা একটু খেয়াল করো। এক দেশ থেকে অন্য দেশে অধিক মুনাফার প্রত্যাশায় মূলধনের স্থানান্তর করা হলে তাকে মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা বলে। ঠিক আছে? তো যেমন জাপান থেকে মূলধন যদি বাংলাদেশে স্থানান্তর করে বিনিয়োগ করলে তাকে মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা বলা যায়। সো মূলধনের গতিশীলতার ভিতরে আমরা দেখলাম যে ভৌগোলিক গতিশীলতা, ভৌগোলিক গতিশীলতাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা। এরপরে আসো কারবার গতিশীলতা।
অধিক মুনাফা লাভের আশায় এক শিল্প বা কারবার হতে অন্য শিল্প বা কারবারে মূলধন স্থানান্তর করা হলে তাকে কারবারগত গতিশীলতা বলা হয়। তো একটু খেয়াল করি আমরা কি বলছি, অধিক মুনাফা লাভের আশায় যদি এক শিল্প বা কারবার হতে অন্য শিল্প বা কারবারে মূলধনের স্থানান্তর করা হলে তাকে কারবারগত গতিশীলতা বলে। যেমন দেখো, বেক্সিমকো যদি তার সিস্টার কনসার্ন বেক্সিমকো ফার্মাতে মূলধন স্থানান্তর করে তবে তাকে মূলধনের কারবারগত গতিশীলতা বলা হয়। তার মানেটা কি একটু দেখো, ভালো করে খেয়াল করো যে বেক্সিমকো তার সিস্টার কনসার্ন বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো অনেক বড় গ্রুপ, এই গ্রুপ তারা তাদের একটা কনসার্নে যদি মূলধনটা ট্রান্সফার করে তখন সেটাকে কি বলা হয়, কারবারগত গতিশীলতা বলা হয়। এরপরে আসো স্তরগত গতিশীলতা। চলতি মূলধন যদি স্থায়ী মূলধন ক্রয়ে ব্যবহার করা হয়, একটু খেয়াল করো কি বলেছি, চলতি মূলধন যদি স্থায়ী মূলধন ক্রয়ে ব্যবহার করা হয় তখন চলতি মূলধন স্থায়ী মূলধনে রূপান্তরিত হয়। এভাবে এক প্রকার মূলধন থেকে অন্য প্রকার মূলধনের রূপান্তরকে মূলধনের স্তরগত গতিশীলতা বলে। ঠিক আছে, তো চলতি মূলধন যদি স্থায়ী মূলধন ক্রয়ে ব্যবহার করা হয় তখন চলতি মূলধন স্থায়ী মূলধনে রূপান্তরিত হয় এবং এভাবে এক প্রকার মূলধন থেকে অন্য প্রকার মূলধনে রূপান্তরকে মূলধনের স্তরগত গতিশীলতা বলা হয়। ঠিক আছে, দেখো একটু খেয়াল করো, উদাহরণটা দেখলে বুঝে যাবে যে একটি মেশিন 50,000 টাকায় ক্রয় করা হলো, এটি একটি স্থায়ী মূলধন। এরপর চলতি মূলধন 10,000 টাকা দ্বারা মেশিনটাকে সংস্থাপন করা হলো। এখন মেশিনটির মোট মূল্য দাঁড়ালো 50,000, 10,000, 60,000 টাকা, অর্থাৎ চলতি মূলধনে 10,000 টাকা স্থায়ী মূলধনে রূপান্তরিত হলো। কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় সাথে সাথে আমাকে নক দিবে, আমি সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো স্তরগত মূলধন, আমি একটা মূলধন 50,000 টাকায় কিনলাম, একটা মেশিন কিনলাম, এটা হলো স্থায়ী মূলধন। এরপর মেশিনটি সেটআপের জন্য 10,000 টাকা লাগলো। এই যে 10,000 টাকা দ্বারা মেশিনটি সংস্থাপন করা হলো, এটি কি, এটি হলো আমার চলতি মূলধন। কিন্তু এই চলতি মূলধন থেকে যেহেতু 50,000 টাকা মেশিনটা কি করা হয়েছে সেটআপ প্লাস 50,000 টাকা মেশিনটি ক্রয় বাবদ করা হয়েছে, তো সেক্ষেত্রে চলতি মূলধনের 10,000 টাকা স্থায়ী মূলধনে এখানে কি করা হলো, রূপান্তর করা হলো। আমি আবারও বলছি, আমি না বলা পর্যন্ত কেউ তোমরা অ্যাটেন্ডেন্স দিবে না। ঠিক আছে, সামনের ক্লাস থেকে যাতে এরকম না হয়, আমি যখন ক্লাসের মাঝে শেষে যখন বলবো অ্যাটেন্ডেন্স দিবে সেই অ্যাটেন্ডেন্সটাই কাউন্ট হবে। বোঝা গেছে? তোমরা মাত্র 15 জন উপস্থিত এখন পর্যন্ত, 2 সেকশনে আই প্লাস জে। স্যার এখন যেটা দিছো এটা কি কাউন্ট হবে না? না না, এখন যেটা দিছো সেটা কাউন্ট হবে না। আমি ক্লাসের মাঝে বা শেষে যখন বলবো তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে দিয়ে দাও, ঠিক তখনই অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। বোঝা গেছে? এটা করার উদ্দেশ্য হচ্ছে তোমরা ক্লাসে ঠিকমতো প্রেজেন্ট থাকো না, অনলাইন ক্লাসে প্রথমে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও, অথবা মাঝে আসো, অথবা শেষে 5 মিনিটে এসে অ্যাটেন্ডেন্স দাও। এই কাজগুলো করবে না, যারা পুরোপুরি ক্লাসটা করবে তারাই অ্যাটেন্ডেন্স পাবে, এছাড়া অ্যাটেন্ডেন্স পাবে না। বোঝা গেছে? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? যাই হোক, মূলধনের গতিশীলতার উপরে প্রভাব বিস্তারকারী উপাদান, যে সমস্ত উপাদান মূলধনের এই যে গতিশীলতা এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে মূলধন, সেটা হতে পারে এক কারবার থেকে অন্য কারবারে, ঠিক আছে, বা একটা সিস্টার কনসার্নে চলে যাচ্ছে। এই যে মূলধনের গতিশীলতা, এই মূলধনের গতিশীলতার উপরে কি কি প্রভাব
বিস্তারকারী যে উপাদান রয়েছে সেই সমস্ত উপাদানগুলো আমরা ইলাবোরেটলি শিখবো। ঠিক আছে, এখন দেখো ফ্যাক্টর অ্যাফেক্টিং মোবিলিটি অফ ক্যাপিটাল। দেখো নাম্বার 1 কি বলছে, মূলধন গঠন, যে বলছে মূলধনের যে গতিশীলতা রয়েছে সেই মূলধনের গতিশীলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার 1 মূলধনের যোগান বা প্রাচুর্য। দেখো খেয়াল করো, যে কোনো দেশে মূলধন যত বেশি প্রাচুর্য হবে তত বেশি গতিশীল হবে। মূলধন সংকটের কারণে গতিশীলতা হ্রাস পায়। মূলধন যত বেশি গতিশীল হবে তত বেশি আয় বা সম্পদ কি হবে, সৃষ্টি হবে। নাম্বার 2 মূলধনের ধরন। মূলধন বিভিন্ন ধরনের হতে পারে, চলতি মূলধন, স্থায়ী মূলধন। তো এগুলো মূলধনের গতিশীলতার উপর প্রভাব বিস্তার করে। নাম্বার 3 উন্নত অবকাঠামো। যে কোনো দেশের অবকাঠামো উন্নত, সেখানে বিনিয়োগের চাহিদা বৃদ্ধি পায়। বিনিয়োগের চাহিদা বৃদ্ধি মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে। নাম্বার 4 শক্তি ও জ্বালানি সম্পদ। শক্তি ও জ্বালানি সম্পদের পর্যাপ্ততার উপরে মূলধনের গতিশীলতা নির্ভরশীল। যে দেশে শক্তি ও জ্বালানি সম্পদ স্বয়ংসম্পূর্ণ সে দেশ মূলধনের গতিশীলতা আপনা আপনি সৃষ্টি হয় এবং দেশ ক্রমান্বয়ে উন্নতির শিখরে পৌঁছে যায়। বিনিয়োগ আকর্ষণীয় পরিবেশ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে মূলধন গঠনের বিনিয়োগ আকর্ষণীয় পরিবেশ যদি না থাকে তাহলে আমাদের মূলধনটা ওইভাবে গতিশীল হয় না। কেননা বিনিয়োগ উদ্বুদ্ধকারী যে পরিবেশ না থাকলে কেউ বিনিয়োগ করতে চাবে না। সো কোন দেশে বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে। বিনিয়োগের পরিবেশ যদি অনুকূল না হয় বা আকর্ষণীয় না হয় তবে সেখানে মূলধন প্রবাহ অত্যন্ত ধীর গতিতে হবে। এছাড়াও রয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা। কোন দেশের রাজনীতি যদি স্থিতিশীল হয়, নিরাপদ হয়, সেখানে দেশি বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়াবে। যতই বিনিয়োগ বাড়াবে মূলধন ততই গতিশীল হবে। এছাড়াও রয়েছে মানব সম্পদ। মানব সম্পদ বলতে কি বোঝাচ্ছে, যে কোনো দেশের মানব সম্পদ তো মূলধন গঠনের গতিশীলতার উপর নির্ভর করে। দক্ষ মানব সম্পদ সমৃদ্ধ দেশে মূলধন গতিশীল হয়। যে দেশে মানব সম্পদ দক্ষ সে দেশে মূলধন তত বেশি গতিশীল হয়। আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বায়ন। আন্তর্জাতিক সম্পর্ক ও বিশ্বায়ন। বিশ্বায়নের এ সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কোন দেশের সম্পর্ক স্থাপন এবং উন্নয়ন অত্যন্ত জরুরি। এর ফলে উন্নত দেশসমূহের প্রয়োজনীয় অভাব পূরণ সহজ হয়, আবার উন্নত দেশসমূহের বাণিজ্য ব্যবস্থা সম্প্রসারিত হয়। এর ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা যত শক্তিশালী হবে এবং প্রসারিত হবে মূলধনের গতিশীলতা তত বাড়বে। এছাড়াও রয়েছে সরকারি বাধা নিষেধ। সরকারি বাধা নিষেধ যে দেশে কম থাকবে সেই দেশের মূলধনের গতিশীলতা বাড়বে। সো এই সমস্ত বিষয় মূলধনের গতিশীলতাকে যথেষ্ট কি করে, প্রভাব বিস্তার করতে সাহায্য করে। মূলধনের গতিশীলতার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ মোবিলিটি অফ ক্যাপিটাল। মূলধনের গতিশীলতার গুরুত্ব। মূলধনের অর্থনৈতিক গতিশীলতা বা মূলধনের গতিশীলতা অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো তোমরা, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি। অভ্যন্তরীণ মানে কি, একটা দেশের অভ্যন্তরে হতে পারে, একটা অঞ্চলের অভ্যন্তরে হতে পারে, একটা ডিস্ট্রিক্টের অভ্যন্তরে, বিভাগের অভ্যন্তরেও হতে পারে। এখন অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি, দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির জন্য অভ্যন্তরীণভাবে মূলধনের গতিশীলতা থাকা আবশ্যক। দেশের বিভিন্ন অঞ্চলে, শহরে, গ্রামে যদি পর্যাপ্ত মূলধনের সরবরাহ বিদ্যমান থাকে তাহলে দ্রুত উৎপাদনটা কি করে, বৃদ্ধি পায়। নাম্বার 2 কর্মসংস্থান বৃদ্ধি। দেশে পর্যাপ্ত মূলধন থাকলে এবং তা পূর্ণ মাত্রায় যদি গতিশীল হয় তবে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানটা কি হয়, বৃদ্ধি পায় এবং বেকারত্ব হ্রাস পায়। 3 নাম্বার হচ্ছে উন্নয়ন সাধন। উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নের পিছনে মূলধনের গতিশীলতা কার্যকর অবদান রয়েছে। উৎপাদন ক্ষেত্রে নতুনত্ব প্রবর্তন এবং সুষম উন্নয়ন, এ সমস্ত ধারণা সাথেও মূলধনের গতিশীলতার তাৎপর্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
এরপরে রয়েছে বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি, ইনক্রিজ ফরেন ট্রেড। মূলধনের গতিশীলতার মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধি পায়। বিভিন্ন উপকরণের প্রাচুর্যে সমৃদ্ধ দেশসমূহে প্রয়োজনীয় মূলধন ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে। বিশেষায়িত পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য বৃদ্ধিতে ভূমিকা রাখে। যেসব দেশে মূলধন সংকট রয়েছে সেসব দেশ বৈশ্বিক বাণিজ্যের সুফল ভোগ করতে পারে না। এরপরে 5 নাম্বার রয়েছে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি। মূলধনের গতিশীলতার মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশসমূহের দ্রুত উন্নতি সাধনের জন্য প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে। এরপর রয়েছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। মূলধনের গতিশীলতার জন্য অন্যতম গুরুত্ব বহন করে। সম্পদের যদি সুষ্ঠু ব্যবহার হয়, দক্ষ শ্রমিকদেরকে যদি দক্ষ করে তোলা যায়, এছাড়াও আমাদের অবকাঠামোগত থেকে শুরু করে যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলো যদি সুষ্ঠু ব্যবহার করা হয়, তাহলে মূলধন এক স্থান থেকে অন্য স্থানে গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রয়েছে ভৌত অবকাঠামো নির্মাণ, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। যদি একটা দেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ঠিকঠাক মতো হয়, তাহলে মূলধন এক জায়গা থেকে অন্য জায়গায় গতিশীল হয়। এছাড়াও রয়েছে বিনিময় হার, আমদানি রপ্তানি বাণিজ্য, বৈদেশিক দেনা পরিশোধ প্রভৃতি ক্ষেত্রে বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলধনের গতিশীলতার উপর বিনিময় হারের নমনীয়তা নির্ভরশীল। এরপরে রয়েছে উচ্চতর উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন, ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন বা হায়ার অর্ডার ডেভেলপমেন্ট বা ইকোনমিক গ্রোথের জন্য মূলধনের গতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা অঞ্চল পিছিয়ে আছে, সেখানে অর্থনৈতিক উন্নত অবস্থা নাই, সো অন্য যেখানে যে অঞ্চলটা উন্নত সেখান থেকে যদি আমি মূলধন নিয়ে এসে ওখানে কোনো কলকারখানা সেট আপ করি, তবে সেটা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আর সুষম অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট। ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট, সুষম অর্থনৈতিক উন্নয়ন। একটা দেশে কৃষি এবং শিল্প পারস্পরিক একই সাথে যদি উন্নয়ন হয়, তখন সেটাকে সুষম অর্থনৈতিক উন্নয়ন বলা হয়। অন্যদিকে বলা যায় যে কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন যদি দীর্ঘমেয়াদে একই থাকে, তখন সেটাকে সুষম বা ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট বলা হয়। সো ব্যালেন্সড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে মূলধনের গতিশীলতা ও সুষম অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। এরপরে চলে আসো, পরবর্তী স্লাইডে আছে মূলধনের গতিশীলতার প্রভাব। মূলধন কিভাবে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কি প্রভাব তৈরি করে সেটা আমরা দেখবো। দেখো, মূলধনের গতিশীলতা, মূলধন একটা দেশের অঞ্চল ভেদে যে বৈষম্য থাকে সেই বৈষম্যতা দূর করতে সহায়তা করে। দেশের অভ্যন্তরে সরাসরি যে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিদেশে দেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে। খুব সহজে চলতি মূলধন অধিক সুদের হারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে, ফলে মুদ্রার বিনিময় হারেও ব্যাপক পরিবর্তন দেখা দিতে পারে। সংশ্লিষ্ট দেশের আয় সহজে বৃদ্ধি করে। সো মূলধনের গতিশীলতা মূলত আমাদের আঞ্চলিক যে বৈষম্যতা আছে, ধন বৈষম্য, সেটা দূর করবে। বৈদেশিক যে বিনিয়োগ সৃষ্টির পাশাপাশি দেশি বিদেশি যে বিনিয়োগের সুযোগটা সৃষ্টি করবে। এছাড়াও খুব সহজে চলতি মূলধন অধিক সুদের হারে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে, ফলে মুদ্রার বিনিময় হারেও ব্যাপক পরিবর্তন দেখা যায়। সংশ্লিষ্ট দেশের আয় সহজে কি হয়, বৃদ্ধি পায়। এরপরে আছে আমরা যেখানে খুব মজার একটা টপিক, মূলধনের যোগান। একটু খেয়াল করি, মূলধনের যোগান বলতে কি বোঝায়। তো বিস্তৃত অর্থে মূলধনের যোগান হলো জনগণের হাতে বিদ্যমান সে পরিমাণ অর্থ যা তার ভোগের জন্য ব্যয় না করে সুদের বিনিময়ে মূলধন হিসেবে ব্যবসায়ে বিনিয়োগ করতে আগ্রহী। সো মূলধনের যোগান হচ্ছে সাপ্লাই অফ ক্যাপিটাল। তা মানে একজন মানুষ আয় করে,
আয় হতে পারে ব্যবসা থেকে, হতে পারে চাকরি থেকে। তার যে আয়ের একটা সিংহভাগ সে তার ভোগ ব্যয় কি করে, মিট আপ করে। ভোগ ব্যয় সে ব্যয় করে, ব্যয় করার পরে যতটুকু অর্থ তার হাতে বিদ্যমান থাকে সে বিনিয়োগ করে। এই যে বিনিয়োগ করতে যায় বা করতে গেল, সেটাকে বলা হয় মূলধনের যোগান। ঠিক আছে? তো এখানে যেটা বলছে যে মূলধনের যোগান হলো জনগণের হাতে বিদ্যমান সে পরিমাণ অর্থ যা তার ভোগের জন্য ব্যয় না করে সুদের বিনিময়ে মূলধন হিসেবে ব্যবসায় বিনিয়োগ করতে সে আগ্রহী। ঠিক আছে? দেখি একটু খেয়াল করি গাণিতিক ভাবে এসকে ইজ ইকুয়ালস ওয়াই। এসকে দিয়ে কি বোঝাচ্ছে? এসকে এর উপাদান হলো দুটি, একটি হচ্ছে স্থির মূলধন, অপরটি হচ্ছে চলতি মূলধন। এসকে টেন্স আই, এসকে ফিনিট টু আই। একটু খেয়াল করি এসকে দিয়ে কি বোঝাচ্ছে? মূলধনের যোগান, সাপ্লাই অফ ক্যাপিটাল। ওয়াই হচ্ছে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, সি হচ্ছে কনজাম্পশন মানে সামগ্রিক ভোগ ব্যয়, এস হচ্ছে সেভিং সঞ্চয়, আই হচ্ছে সুদের হার, আর এটা হচ্ছে আনুপাতিক চিহ্ন। হ্যাঁ, এখন দেখি এসকে মূলধনের যোগান সমান সমান জাতীয় আয়। তার মানে কি জাতীয় আয় বাড়লে মূলধনের যোগান বাড়বে, জাতীয় আয় কমলে মূলধনের যোগানটা কমবে। তাইলে এখন তাছাড়াও এখানে কি বলছে? এসকে টেন্স টু আই আর এসকে টেন্স টু ছোট হাতের আই। কেন এখানে বলছে একটু খেয়াল করি। এই যে এসকে আর এসকে এই দুইটার ভিতরে পার্থক্যটা কি? একটা ইনভেস্টমেন্টের উপরে নির্ভরশীল আর একটা হচ্ছে সুদের হারের উপর নির্ভরশীল। একটা হচ্ছে ইনভেস্টমেন্টের উপরে নির্ভরশীল আর একটা হচ্ছে সুদের হারের উপরে নির্ভরশীল। কারণ আমরা জানি গাণিতিক ভাবে এসকে ইজ ইকুয়ালস কে এফ প্লাস কে ডাব্লিউ। একটা হচ্ছে স্থির মূলধন ফিক্সড ক্যাপিটাল আর একটা হচ্ছে চলতি মূলধন কে ডাব্লিউ। সো একটা হচ্ছে ইনভেস্টমেন্টের সাথে সরাসরি সম্পর্কযুক্ত আর একটা হচ্ছে সুদের হারের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তো এই যে এখানে লিখেছে এসকে ইজ ইকুয়ালস এফকে বা কে এফ একই কথা যেটা আগে আমি বলেছি, আর এটা হচ্ছে ডাব্লিউ কে। দেখি একটু ভালোভাবে খেয়াল করি। সকল ব্যবসায়ে বিনিয়োগকৃত স্থায়ী মূলধন ও চলতি মূলধনের সমষ্টি হলো মূলধনের যোগান। সোজা কথা, মূলধনের যোগান বলতে আমরা যেটাকে বলছি ব্যবসায়ে বিনিয়োগকৃত অর্থ, সেটা স্থায়ী হতে পারে সেটা চলতি হতে পারে, এই দুইটার সমষ্টিকে বলা হচ্ছে মূলধনের যোগান। গাণিতিক ভাবে এসকে ইজ ইকুয়ালস কে এফ কে প্লাস ডাব্লিউ কে। এসকে ইজ ইকুয়ালস মূলধনের যোগান আর এফ কে হচ্ছে ফিক্সড ক্যাপিটাল বা ফিজিক্যাল ক্যাপিটাল যেটাকে বলা হয় স্থায়ী মূলধন, আর ডাব্লিউ কে ওয়ার্কিং ক্যাপিটাল চলতি বা কার্যকরী মূলধন। সো স্থায়ী মূলধন এবং চলতি বা কার্যকরী মূলধনের সমষ্টি হবে কি আমাদের মূলধনের যোগান। ঠিক আছে? সো বিস্তৃত অর্থে বলছে আমি সুদের বিনিময়ে যে টাকাটা আমার আয়ের থেকে ভোগ ব্যয় না করে ভবিষ্যতে অধিক যে কোনো কাজে বিনিয়োগ করতে আগ্রহী থাকবো সেটাকে বলা হচ্ছে মূলধনের যোগান। ঠিক আছে? এখন আসো মূলধনের যোগানের উৎস। মূলধনের যোগানের উৎসকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর একটা হচ্ছে বৈদেশিক উৎস। অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক উৎস একটু খেয়াল করি। মূলধন যোগানের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি এবং মূলধন যোগানের বৈদেশিক উৎসগুলো কি কি এটা আমরা এখন দেখব। ঠিক আছে? অভ্যন্তরীণ উৎসগুলোকে 6 ভাগে ভাগ করা যায়। ইন্টারনাল সোর্স, অভ্যন্তরীণ উৎস, এগুলো কি কি রয়েছে আমরা একটু ভালো করে দেখি যে মূলধন যোগানের যে উৎসগুলো রয়েছে সেটাকে কি কি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, স্বেচ্ছাকৃত সঞ্চয়, ভলেন্টারি সেভিংস।
স্বেচ্ছাকৃত সঞ্চয়, ভলেন্টারি সেভিংস। একটু খেয়াল করি আমরা ভলেন্টারি সেভিংস জিনিসটা কি। দেশের জনগণের স্বেচ্ছাকৃত সঞ্চয় বৃদ্ধির উপর মূলধনের যোগান নির্ভরশীল। জনগণের মধ্যে এ প্রবণতা যত বৃদ্ধি পাবে মূলধনের যোগানও সেই হারে বৃদ্ধি পাবে। মানে আমি ইচ্ছাকৃতভাবে আমার আয়ের থেকে যে টাকাটা আমি সঞ্চয় করব, এই সঞ্চয় যত বৃদ্ধি পাবে মূলধনের যোগানটাও তত বৃদ্ধি পাবে। বোঝা গেছে? 2 নাম্বার হচ্ছে রাজস্ব উদ্বৃত্ত। রাজস্ব উদ্বৃত্ত রেভিনিউ সারপ্লাস যেটাকে বলা হয়। সরকার বাজেটে যে ব্যয় বরাদ্দ করে তার পরিমাণ যদি রাজস্ব আয়ের থেকে কম হয় তখন রাজস্ব উদ্বৃত্ত সৃষ্টি হয়, যা মূলধনের যোগানের উপাদান হিসেবে বিবেচিত হয়। রাজস্ব উদ্বৃত্ত একটু খেয়াল করি। আমার পকেটে 10 টাকা আছে, আমার আয় 10 টাকা, আমার ব্যয় হলো 5 টাকা, তাহলে 5 টাকা যে থাকবে সেই 5 টাকা হচ্ছে উদ্বৃত্ত বা সারপ্লাস। সাধারণত রাজস্ব সরকারি বাজেটে যে ব্যয় বরাদ্দ করা হয় তার পরিমাণ যদি রাজস্ব আয় থেকে কম হয়, তার পরিমাণ যদি রাজস্ব আয় থেকে কম হয় তখন রাজস্ব উদ্বৃত্ত সৃষ্টি হবে, যা মূলধন যোগানের উপাদান হিসেবে বিবেচিত হবে। নাম্বার 3, নিট মূলধনের আয়। নেট মূলধনের আয় দেখো, নেট ক্যাপিটাল রিসিভ। ব্যাংক জনসাধারণের নিকট সরকারি বন্ড, বিভিন্ন প্রকার ঋণপত্র বিক্রয় করে যে মূলধন সংগ্রহ করে তা সরকারের নিট মূলধন আয় হিসেবে গণ্য হয়। এছাড়াও রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত সংস্থার সংরক্ষিত তহবিল এবং সঞ্চয় হতে সরকার মূলধনের যোগান দিয়ে থাকে। হ্যাঁ, তোমরা 21 জন উপস্থিত, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ঠিক আছে? সবাই নিজের পূর্ণ নাম, রোল এবং সেকশন প্রত্যেকে দিয়ে দিবে। এখন থেকে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে। ঠিক 12টা 32 বাজে, 12টা 32 থেকে 12টা 36 পর্যন্ত এর ভেতরে অ্যাটেন্ডেন্স গুলো আমি কাউন্ট করব। বারবার বলে দিচ্ছি। এবং তোমরা 21 জন উপস্থিত থাকবে। আর আগে হ্যাঁ বলো। আগে যেগুলো দিয়েছি তাহলে স্যার ওগুলো আর হ্যাঁ না, ওগুলো হবে না। ঠিক আছে, এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো প্রত্যেকে। বোঝা গেছে? প্রত্যেকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। বুঝতে পেরেছ? 12টা 36-এর পরে কেউ অ্যাটেন্ডেন্স দিবে না, এবং দিলেও কাউন্ট হবে না। যাই হোক, আমি যেখানে ছিলাম, বেসরকারি সঞ্চয়। বেসরকারি সঞ্চয় একটু খেয়াল করো, যেটা বলেছে দেশের ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানে জনগণের অর্থ সঞ্চিত থাকে। এসব সঞ্চয় থেকে ঋণ গ্রহণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মূলধনের যোগান দেয়া হয়। অতিরিক্ত কর ধার্য। সরকার অনেক সময় বাজেটে বিদ্যমান কর হার বৃদ্ধি করে এবং অতিরিক্ত কর ধার্য করে মূলধনের যোগান সৃষ্টি করে। আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ গৃহ নির্মাণ ঋণদান সংস্থা, কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এনজিও সহ বিভিন্ন উন্নয়নধর্মী আর্থিক প্রতিষ্ঠান মূলধনের যোগান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও বৈদেশিক যে উৎস রয়েছে, বৈদেশিক উৎসের ভিতরে যা রয়েছে একটু খেয়াল করি। সেটা রয়েছে বৈদেশিক উৎসের ভিতরে রয়েছে বিশ্বের বহু দেশ তাদের মূলধন যোগানের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট থেকে সাহায্য ও ঋণ গ্রহণ করে। বেশিরভাগ উন্নত উন্নয়নশীল দেশ অভ্যন্তরীণ উৎস দ্বারা প্রয়োজনীয় মূলধনের সংস্থান করতে পারে না, তাই বাধ্য হয়ে ওইসব দেশ বৈদেশিক উৎস হতে কি করে মূলধন সংগ্রহ করে। এক্ষেত্রে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মূলধন যোগানের এক গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যাশিত কাঙ্ক্ষিত ভূমিকা পালন করেছে। এক হচ্ছে বৈদেশিক উৎসের ভিতরে রয়েছে বৈদেশিক ঋণ,
2 নাম্বার হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। ঠিক আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেটাকে হচ্ছে FDI, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর বৈদেশিক ঋণ সাহায্য আকারে আসতে পারে, প্রকল্প আকারে আসতে পারে, এছাড়াও ঋণ আকারে আসতে পারে, লোন আকারে, যে সফট লোন, টাইট লোন, হার্ড লোন। আমি এখন ওইদিকে যাব না। ঠিক আছে, তোমরা 19 জন অ্যাটেন্ডেন্স দিয়েছো। 19 জন। আর কেউ বাকি থাকলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো তাড়াতাড়ি। তোমরা 21 জন ছিলে। যাই হোক, তোমাদের যে কাজগুলো থাকবে একটু দেখো। মূলধনের যে গতিশীলতা আছে, সেটা মূলধনের গতিশীলতার যে গুরুত্ব, গতিশীলতা কাকে বলে, গতিশীলতার গুরুত্ব তোমাদের কে বিশ্লেষণ করতে হবে। যে মূলধনের গতিশীলতা কি, মূলধনের গতিশীলতার কারণে কিভাবে একটা দেশের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি পায় বা কর্মসংস্থান বৃদ্ধি পায় বা উন্নয়ন সাধিত হয়, সেটা সম্পর্কে তোমরা গুরুত্ব ঠিকঠাক মতো বিশ্লেষণ করবে। ঠিক আছে, এরপর আসো বহুপদী সমাপ্তি সূচক বা সাধারণ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে। দেখো, মূলধনের স্থানান্তর হলো, মূলধন মানে কি? মূলধনের স্থানান্তর, মূলধন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া। দেখো, ক মূলধনের যোগান, খ মূলধনের বৃদ্ধি, গ মূলধনের হ্রাস, ঘ হচ্ছে মূলধনের গতিশীলতা। মূলধন স্থানান্তর মানে কি? মূলধন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, তো অবশ্যই এটাকে মূলধনের গতিশীলতা বলবে। ব্যাপারটা বুঝেছো? নাম্বার 2 দেখো, মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? মূলধন যে এক স্থানে অন্য স্থানে যাচ্ছে, সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? দেখো, ক বিনিয়োগের প্রতিকূল পরিবেশ, কখনোই না। অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো, এটাও না। গ পর্যাপ্ত শক্তি ও জ্বালানি সম্পদ। ঘ রাজনৈতিক অস্থিতিশীলতা, এটাও হবে না। দেখো, বিনিয়োগের প্রতিকূল না, অনুকূল পরিবেশ হলো, এটা হতো, বাদ গেল। অনুন্নত আর্থসামাজিক অবকাঠামো, উন্নত হলেও হইতো, অনুন্নত হলেও হবে না। ঘ রাজনৈতিক অস্থিতিশীলতা, এটাও না। রাজনৈতিক যদি স্থিতিশীলতা হইতো তাহলে ওইটা হইতো। গ পর্যাপ্ত শক্তি ও জ্বালানি সম্পদ। ঠিক আছে, দেখো বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী যে প্রশ্নটা আছে সেটা একটু দেখো। মূলধনের গতিশীলতার কারণে কি হয়? বিনিয়োগ বাড়ে, আঞ্চলিক বৈষম্য কমে, শ্রমের চাহিদা বাড়ে। এই তিনটাই ঠিক। কেন? দেখো, মূলধন যদি এক স্থান থেকে অন্য স্থানে যায়, যে স্থানে গেল সেই স্থানে গেলে সেখানকার বিনিয়োগ বাড়লো, ওই অঞ্চলটা পিছিয়ে রয়েছে। তো আঞ্চলিকভাবে আয় যে বৈষম্যটা ছিল, মূলধনের গতিশীলতা, কোনো প্রজেক্টে গেল, কোনো প্রজেক্টে সেটা ইনভেস্ট হলো, ইনভেস্ট হওয়ার সাথে সাথে কি হবে? ওখানে মানুষের শ্রমের চাহিদা বাড়বে। একটা ফার্ম তৈরি হলো, ফার্মে মানুষ কাজ করছে, কর্মসংস্থান হলো, কর্মসংস্থানের মাধ্যমে তার আয় হলো, আস্তে আস্তে তার আয় বাড়লো। এই যে বাড়লো, তাহলে অবশ্যই আঞ্চলিক তার বৈষম্য কমে গেল। এছাড়াও রয়েছে শ্রমের চাহিদা বাড়বে। অবশ্যই কোনো স্থানে মূলধন যদি ট্রান্সফার হয়, ওই স্থানে যদি কোনো ফার্ম বা অন্য কোনো প্রজেক্ট, অবশ্যই প্রজেক্ট আকারেই তো মূলধনটা ট্রান্সফার হবে, তাহলে সেখানে শ্রমের চাহিদা বাড়বে। সো উত্তর হবে ঘ 1, 2, 3। ঠিক আছে, ঘ 1, 2, 3। এরপরে আসো, আজকে এই পর্যন্তই আমাদের লেকচার। কারো যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের সমস্যা থাকে, ঠিক আছে, তোমরা কোশ্চেন করো, আমি যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কারো কোনো জায়গায় যদি কোশ্চেন থাকে, তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার এটা বুঝিনি, আপনি একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, সবসময় মনে রাখবা, ডাক্তার এবং টিচারের কাছে কোনো কিছু লুকাবা না। লুকালে সে তার প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্টটা দিতে পারবে না, ট্রিটমেন্ট না দিলে কাজ হবে না। সো তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো,
রিগার্ডিং টুডেস লেকচার, আজকের লেকচারে তোমরা বলতে পারো, বললে আমি সেই টপিকস বা সেই স্লাইডটা আবারও বুঝিয়ে দেব। কারো কোনো সমস্যা থাকলে বলো। কারো কোনো সমস্যা আছে? একজন রেসপন্স করো। হ্যাঁ স্যার। বুঝেছো? স্যার সমস্যা নাই। জি স্যার, সব বুঝেছি স্যার। সব বুঝে ফেললা? বলো কি? হ্যাঁ স্যার ক্লাস আচ্ছা শোনো, বাসায় বসে স্যার কিছু বোঝা যায় না, আচ্ছা to be বাসায় honest, বসে স্যার। এগুলা রিভিউ করো। আগের দিন তো আমি দিয়ে দিই লেকচার, তাই না? গুগল ড্রাইভে জি, সেটা জি। কিন্তু বের করবে, বের করে প্রিন্ট আউট করবে। প্রিন্ট আউট করে সেগুলো আগের দিনই কিন্তু তুমি বইয়ের সাথে মিলিয়ে দেখে রাখবে যে কোন কোন স্লাইডে কোন জায়গায় তোমাদের প্রবলেম হচ্ছে। ঠিক আছে? পরের দিন লেকচারে কিছু প্রবলেমটা সলিউশন হবে ঠিক আছে। এবং বাকিটা কি হবে? বাকিটা এই যে কোশ্চেন এন্ড অ্যানসার লাস্ট 4-5 মিনিটস আছে, হয়তোবা প্রতি লেকচারে পাওয়া যায় না, ওখানে তোমার কোয়েরি গুলা জেনে স্যার এই জায়গায় প্রবলেম একটু বুঝিয়ে দেন। এভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় সলিউশন করতে হয় বা সলিউশন হয়। তোমরা ঠিক এভাবেই করবে। আর ক্লাসগুলোর